সুবিধাবঞ্চিত গ্রামে শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করলেন এক নারী, শিক্ষার সুযোগ পাচ্ছে শতাধিক শিশু। জলাশয়ে ছড়িয়ে পড়া তেল অপসারণের যন্ত্র তৈরি করলেন বিজ্ঞানী ইয়ামি। পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার শপথে উদ্বুদ্ধ তরুণরা, ডাস্টবিনে ছাড়া ময়লা না ফেলার অঙ্গীকার। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। বেনাপোলের ভবারবেড় গ্রামে 2 বছর আগেও কোনো স্কুল ছিল না। খালেদা খাতুন নিজ খরচে করে তোলেন একটি প্রি ক্যাডেট স্কুল। নামমাত্র বেতনে বা বিনা বেতনে পড়ার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। স্কুলটি সরকারি করার আশ্বাস দিয়েছে উপজেলা শিক্ষা অফিস। ভবারবেড় গ্রাম, 2 বছর আগেও এই গ্রামের ছেলেমেয়েরা মাইল পথ পাড়ি দিয়ে পাশের গ্রামের স্কুলে যেত। অল্প কজন পড়ালেখা করত তখন, কিন্তু 2012 সালে স্কুল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারা যায় 3 শিশু। কমতে থাকে স্কুল শিক্ষার্থীর সংখ্যা। পরে ভবারবেড় গ্রামের একমাত্র স্কুলটি প্রতিষ্ঠা করেন খালেদা খাতুন। ডিগ্রিতে পড়ার পাশাপাশি নিজ বাড়িতেই স্কুলের কার্যক্রম শুরু করেন তিনি। তার স্কুলে এখন শতাধিক শিক্ষার্থী। আমাদের এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় আমি নিজ উদ্যোগে নিজ অর্থায়নে এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান খুলেছি, যেখানে খুব কম খরচে বাচ্চাদের শিক্ষা দেওয়া হয়। আর আমার লেখাপড়ার দিক থেকে আমি নিজের দায়বদ্ধতা থেকে এই প্রতিষ্ঠানটা খুলেছি। মাসিক 100 টাকায় স্কুলটিতে পড়ার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা। তবে অসচ্ছল শিক্ষার্থীরা পড়তে পারছেন বিনা বেতনে। বই, টিফিন ছাড়াও তাদের নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় স্কুল থেকেই। স্কুল হয়েছে, আমরা গরিব মানুষ, আমাদের ছেলেপিলে পড়াশুনো সবকিছু হচ্ছে। প্রতিষ্ঠান তো ছিল না, এখন প্রতিষ্ঠান হয়েছে নতুন। এখন আমাদের ছেলেপিলে স্কুলে ভর্তি করা হয়েছে। এই স্কুলেই আমাদের ছেলেমেয়েরা যা অল্প খরচেই লেখাপড়া করছে। মাত্র 2 জন শিক্ষক 2 বছর ধরে চালিয়ে যাচ্ছেন স্কুলের কার্যক্রম। স্কুলটির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। একটি প্রকল্প রয়েছে বিদ্যালয়বিহীন গ্রামে 1500 স্কুল স্থাপন, একটি প্রকল্প। যদি কোনো গ্রামে এরকম যদি বিদ্যালয় না থাকে এবং কোনো উদ্যোক্তা যদি আমাদের কাছে আসে, আমরা সরকারের এই প্রকল্পের আওতায় সরাসরি ওখানে একটি সরকারি স্কুল স্থাপনের জন্য সর্বোচ্চ উদ্যোগ নেব। স্কুলটির পৃষ্ঠপোষকতায় গ্রামের অনেকেই এখন এগিয়ে আসছেন। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমাদের স্টুডিওতে আছেন সানফ্লাওয়ার প্রি ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক খালেদা খাতুন। আমরা কথা বলছি তার থেকে। খালেদা, প্রথমেই জানতে চাইব যে স্কুলটি প্রতিষ্ঠার আগে এই গ্রামে কোনো স্কুল ছিল না। এই গ্রামে কত মানুষ বাস করে? এখানে প্রায় 12-13 হাজার লোকের বসবাস। আর বেনাপোলের মধ্যে সবচেয়ে আয়তনে বড় আর জনসংখ্যায় বড় এই গ্রামটি। অথচ যুদ্ধের 44 বছর পরও এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হয়নি। আর পাশের গ্রামে যে স্কুলটা আছে সেখানে যাওয়ার পথে একটা ট্রেন রাস্তা ক্রসিং করতে হয় আর একটা মহাসড়ক। তো এই 2 রাস্তার ভিতর কোনো অভিভাবকরা তাদের বাচ্চাদেরকে সহজে পাশের গ্রামের স্কুলে যেতে দিতে চায় না। অনেক বাচ্চারাই ঝরে পড়ে, তারা 7-8 বছরের বয়স হয়ে গেলেও প্রাথমিক বিদ্যালয়ে পড়তে যায় না। তো আমি সেই বাচ্চাদেরকে একত্রিত করে আমার এই স্কুলটা শুরু করেছি। একত্রিত যখন করলেন তখন এখানে তো কোনো স্কুল ছিল না, যেটা আমরা একটু আগেও শুনছিলাম যে একটা দুর্ঘটনার কারণে স্কুলে যারা ছিল তারাও ঝরে পড়ছিল। সেইটা কি আপনাকে কোনোভাবে অনুপ্রাণিত করেছে? হ্যাঁ, সেটাই। আসলে আমি 9 বছর যাবত একটা ব্র্যাক স্কুলে টিচার ছিলাম। তো এই প্রজেক্টটা শেষ হয়ে যাওয়ার পর থেকে গ্রামের সবাই আমার উপর একটা ভরসা করছিল যে আমি যেন তাদের জন্য কিছু করি। তো আমি সেই উদ্যোগ থেকেই নিজের অর্থে তাদেরকে বই কিনে দিয়ে উৎসাহিত করি। আর প্রথম বছরে তাদের বইটা আমি নিজেই কিনে দিয়েছিলাম, কিন্তু পরবর্তী বছরে তাদের কাছ থেকে খুব কম টাকা নিয়ে তাদেরকে আমি বই কিনে দিয়েছি।
সরকারি বই এখনো আপনার কাছে পৌঁছায় না, যেটা বিনামূল্যে বিতরণের জন্য? আসলে আমার এখানে নার্সারি আর কেজি ক্লাস, তো এখনো সরকারি বইয়ের দরকার হয় না। প্রথম ক্লাসে যখন উঠবে তখন দরকার হবে। প্রথম ক্লাসে উঠলে তারপরে সরকারি বই সেই ব্যাপারে কি কথা হয়েছে কোনো উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে? এখনো আমি কথা বলিনি, তবে আমি ইনফরমেশন পেয়েছি যে উপজেলা শিক্ষা অফিসার এদিকে লক্ষ্য রাখছে। তো আপনাদের গ্রামের যা মানুষ, তাদের মূল পেশা কি, জীবিকা নির্বাহ করে কি দিয়ে? মূল জীবিকা হলো তারা বেশিরভাগ লোকই কৃষিজীবী, দিনমজুর, আর বেশিরভাগ অভিভাবকরাই মাদকাসক্ত, বাল্যবিবাহ, যৌতুক প্রথা এগুলোর সাথে জড়িত। তো আমি আমার স্কুলে মাসিক সভা ডাকি, সেখানে অভিভাবকদের এ সম্পর্কে বুঝাই, আর বাচ্চাদের ভিতরেও শিক্ষার আলো ছড়িয়ে পড়ে, আর সাথে তাদের পিতামাতাও। মানে অভিভাবকদের নিয়েও কাজ করতে হচ্ছে যেন তারা যেন তাদের বাচ্চাদেরকে স্কুলে আসতে সহযোগিতা করে সঠিক সময়ে। আচ্ছা, স্কুলে বাচ্চারা যে পড়ছে তাদের কতক্ষণ সময় তারা থাকে? স্কুলে তারা 3 ঘন্টা সময় থাকে। 3 ঘন্টা সময় থাকে। এই সময়ের মধ্যে কি তাদেরকে কোনো ধরনের খাবার, টিফিন দেয়া হয়? দেয়া হয় না, ওরা সকাল 8টায় আসে আর 11টায় ছুটি হয়ে যায়। আচ্ছা, 11টায় ছুটি হয়ে যায়। তো দুইজনে দুইটা ক্লাস নেন, তাদের কি, এটা তো প্রি স্কুল, এখনো পর্যন্ত ক্লাস 1-এ যায় নাই, ফলে ওদের কি পড়াশোনাটা কি রকম পড়াশোনা করেন, এটার ব্যাপারে কি আপনার কোনো ট্রেনিং আছে? হ্যাঁ, আমি যখন এনজিওতে কাজ করতাম তখন ব্র্যাক টার্কে আমি 15 দিনের একটা ট্রেনিং ছিল আমাদের। সেখান থেকে আমি শিখেছি যে কিভাবে বাচ্চাদেরকে খুব আনন্দের সাথে পড়াতে হয়। অনেক অভিভাবকরাই আছে যে আমার কাছে যখন ভর্তি করে যায় তখন বলে আমার বাচ্চাটা স্কুলেই যেতে চায় না, খুব দুষ্টু, আপা একটু দেখেন। কিন্তু 1 সপ্তাহ না যেতেই সে তার মায়েরও সহযোগিতা ছাড়াই নিজেই সকালে উঠে স্কুলে চলে আসে। আচ্ছা, তার মানে বাচ্চারা আনন্দ পায়। আমি আসলে ক্লাসে পড়ার মাঝে মাঝে তাদেরকে একটা বিনোদন দিই, হয় একটা গান শোনাই, না হয় একটা নাচ দেখাই, গল্প শোনাই, ছবি আঁকায় সহযোগিতা করি। তারা আমার ব্ল্যাকবোর্ডে অনেক ছবি আঁকাতে বলে, আমি তাদের সব ইচ্ছাই পূরণ করি। আচ্ছা, এই স্কুলটা প্রতিষ্ঠা কি শুধু আপনার একার উদ্যোগই হয়েছে, নাকি আপনার সঙ্গে আরো কেউ এটাতে? আমি এটা উদ্যোগ আমি নিয়েছি, তারপরে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে আমার স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, আমার পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, তিনি আমাকে অনুমতি দিয়েছেন আমাদের গ্রামে যেন স্কুলটা হয়। তিনি এটাও বলেছেন যে তিনি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আর গ্রামের অন্যান্য মানুষ যারা? গ্রামের সবাই আমার সাথে আছে। এটা আমি কিভাবে বুঝাবো যে আমি যখনই সেমিনার ডাকি কি কোনো সভা ডাকি, একসাথে 2-300 লোক 1 ঘন্টার ভিতরে চলে আসে। আচ্ছা, তো এই 2-300 লোক কি সবাই তো ছাত্রর অভিভাবক না? তারা ছাড়াও অন্যরাও আসে। তাদের একটাই ইচ্ছা, আমি যেন তাদের স্বপ্নটা পূরণ করতে পারি। তাদের একটাই স্বপ্ন যেন ওই গ্রামে একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হলে বাচ্চারা বিনা অর্থে সেখানে পড়তে পারবে, পাশের গ্রামে তাদের ঝুঁকি নিয়ে যেতে হবে না, এটাই তাদের লক্ষ্য। আর আমি তাদের লক্ষ্য নিয়েই তাদের মনের কথা এখানে বলতে এসেছি। আচ্ছা, এই যে গ্রামটার কথা বললেন, এই গ্রামে সরকার কোনো ধরনের স্কুল যে করেনি, এটা নিয়ে মেয়র সাহেবের সঙ্গে কথা বলেন নাই যে কেন সরকার একটা স্কুল আপনাদের গ্রামে করছে না? আসলে আমার এই বিষয় নিয়ে এখনো কারোর সাথে কোনো কথা হয়নি। আচ্ছা, সরকার কেন করছে না সেটা নিয়ে কোনো কথা কারোর সঙ্গেই হয়নি। আচ্ছা, আরেকটি জিনিস জানতে চাই যে আপনার যে স্কুলটা, এই স্কুলটা কতটুকু জায়গা নিয়ে তৈরি করেছেন? এটা কি আপনার নিজেরই জায়গা? এটা আমার হাজবেন্ডের পিতৃ জায়গা, মানে আমার শ্বশুরের ভিটা বাড়ি, আমার হাজবেন্ডেরও না। সেখানে 5 কাঠা জমি আছে। এখানে আমার স্বামী আমার সহযোগিতা করেছে যে তুমি তোমার কাজ চালিয়ে যাও। শ্বশুর বাড়ির সবাই আপনাকে আমার পক্ষে সমর্থন দিচ্ছে। বাচ্চারা যে পড়াশোনা করছে সেটা তাদের ইমপ্রুভমেন্ট কেমন দেখছেন, এবং আপনার 2 বছরে ছাত্র সংখ্যা কি বাড়ছে ক্রমান্বয়ে? হ্যাঁ, বাড়ছে। প্রথমে আমি 30 জন বাচ্চা নিয়ে আমার স্কুল শুরু করেছি। তো আমি সকালে সংবাদ পাইছি যে বাচ্চা এই 2 দিনে আরো 5 জন বেশি ভর্তি হয়েছে।
আমার টার্গেট ছিল আমি 30 জনের একটা সিটের ব্যবস্থা করেছিলাম ক্লাসের ভিতরে, তো সেটা ওভার হয়ে গেছে। আমার এখন বাসায় গিয়ে তাদের সিটের ব্যবস্থা করতে হবে। মানে একটা ক্লাস আপনি 30 জনের জন্য তৈরি করতে চেয়েছিলেন। এখন যদি এটা তো অবশ্যই অনেক ছাত্র হয়েছে, এটা বড় করতে হবে। বড় করার ক্ষেত্রে আপনি কি আপনার আশেপাশে মানুষজনের সহযোগিতা নিচ্ছেন বা নেবেন, কি পরিকল্পনা? আমি আসলে কাউকে কথা বলিনি যে আমাকে সহযোগিতা করেন, তবে কারো যদি ইচ্ছা হয় আমার এই কাজে সহযোগিতা করার, আমি সেটা অ্যাকসেপ্ট করব। এখানে যে ছাত্ররা আছে, ছাত্র এবং ছাত্রী, তাদের সংখ্যা কিরকম, অনুপাত কেমন? এখানে যারা ছাত্রছাত্রী আছে তাদের সংখ্যা প্রায় 80। তো আমি এখানে যেটা দেখছি ভবিষ্যতে এখানে বাচ্চাদের সংখ্যা এত বেশি হবে যে আমার পক্ষে তাদের ঘর বাড়ানো কি সিটের ব্যবস্থা করা হয়তো ভবিষ্যতে সম্ভব হবে কি আমি জানি না। আমার আর্থিক অবস্থা তেমন ভালো না। আমার স্বামী পপুলার লাইফ ইন্স্যুরেন্সে কাজ করে। আমরা দুজন সারা জীবন যতটুকু পারিশ্রমিক দিয়ে সঞ্চয় করেছি ঠিক ততটুকু দিয়ে তাদের দুটো ক্লাসের ব্যবস্থা করেছি। পরবর্তীতে ক্লাস বাড়ানোর মতো আর্থিক অবস্থা আমার নেই। ক্লাস কিন্তু বাড়াতে তো হবে। বাড়াতে তো হবে, এ ব্যাপারে আমি সবার সহযোগিতা চাই। এখন যারা আছে স্টুডেন্ট, তাদের অভিভাবকরা, তাদের সঙ্গে তো আপনার কথা হয়, তারা কি মানে এটা যাতে আরো বড় অন্য ক্লাসগুলি হয়, অর্থাৎ ক্লাস 1, 2, 3 সেগুলি হয়, সেই ব্যাপারে আপনার সঙ্গে কোনো কথা বলেন? তারা একটা কথাই বলছে যে আমরা যতটুকু টাকা দিই আপা 100 টাকা, তো এই 20-30 টাকা আপনি বাড়াই নেন, তা হলেও আমাদের বাচ্চাদেরকে আপনি 5ম শ্রেণী পর্যন্ত পড়াই দেবেন, একটাই দাবি। আমরাও আশা করি আপনি খুব দ্রুতই স্কুলটাকে অন্তত 5ম শ্রেণী পর্যন্ত নিয়ে যেতে পারবেন। আপনি কষ্ট করে এসেছেন এবং আমাদেরকে আপনার অভিজ্ঞতা জানিয়েছেন, সেটার জন্য অনেক ধন্যবাদ। আমার সবাইকে ধন্যবাদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কর্তৃপক্ষ এবং সকল কর্মীদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা যে আমার মনের কথা আর আমার গ্রামবাসীর লক্ষ্যটা এখানে বলার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ। আশা বাংলাদেশে নিচ্ছি ছোট্ট একটা বিরতি।